দর্শক, একদিকে ইসলামাবাদের নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে চলছে শান্তি আলোচনার নাটকীয়তা, আর ঠিক তখনই দক্ষিণ লেবাননে বাজছে সাইরেন, উড়ছে ইসরায়েলি যুদ্ধবিমান। এক মুহূর্তে মনে হচ্ছে যুদ্ধবিরতি আসন্ন, পর মুহূর্তেই পুরো হিসাব পাল্টে দিচ্ছে লেবাননের হিজবুল্লাহর প্রিসিশন রকেট আর ইরানের স্পিকারের চরম হুঁশিয়ারি। পর্দার আড়ালে কলকাঠি রাখছে চীন, আর প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কথা বলছে খোদ পশ্চিমা মিডিয়া। সত্যি কি মধ্যপ্রাচ্য ধ্বংসের দ্বারপ্রান্তে, নাকি এই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিচ্ছে আরও শক্তিশালী কোনো ইরান? বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ আর পর্দার আড়ালে স্নায়ুযুদ্ধের আদ্যোপান্ত বিশ্লেষণে আমাদের প্রশ্ন জাগছে, ইসরায়েল কি সত্যিই এই যুদ্ধে হেরে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের শত চেষ্টা সত্ত্বেও কেন ইরান শেষ মুহূর্তে আলোচনার টেবিলে বসতে নারাজ? ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অপেক্ষায়, তখন কেন লেবাননে রক্তগঙ্গা বয়ে দিচ্ছে নেতানিয়াহু সরকার? সৌদি আরবের জ্বালানি সংকট থেকে শুরু করে ইউরোপের বুকে জন্ম নেয়া নতুন এক ফ্রিডম ফ্লোটিলা, চলমান এই ত্রিমুখী সংঘাতের প্রভাব এখন সারা বিশ্বে। ৪৭টি এক্সক্লুসিভ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজ আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের আসল চিত্র। কে জিতছে আর কে পরাজয় নিশ্চিত। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি আমুর ফারুক। চলে যাচ্ছি আমাদের প্রথম সংবাদে। দর্শক, ইরানের স্পিকার বাঘের গালিবাফ একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, অতীতের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে শত্রুর প্রতি আমাদের অবশ্যই চরম অবিশ্বাস রাখতে হবে। আমরা আপনাদেরকে ইরানের স্পিকার বাঘের গালিবাফের ছবিটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছিলেন বাঘের গালিবাফের ছবিটি। এরপর আরেকটি বিবৃতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা বৈঠকে যেভাবে কথা বলেন, সংবাদ মাধ্যমে তারা তার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে কথা বলেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখাটাকেই তার কাছে এখন একটি জটিল বা সমস্যা মনে হচ্ছে। তিনি চান তিনি যেভাবে স্ল্যাং বা গালাগালাজ দিয়ে কথা বলেন, সেটা যেন ইরানও চালায়। এছাড়া এই হতাশার পেছনে আমি আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আরও একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। এই নতুন বিবৃতিটি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তিনি বলেছেন, আমরা হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় এক নতুন পর্যায়ে প্রবেশ করব। দর্শক, এটি সুস্পষ্টভাবে সেই ইঙ্গিত দিচ্ছে যেখানে মুজতবা খামেনি নতুনভাবে ইরানের যে টোল নেয়ার সিস্টেম হরমুজ প্রণালীতে সেটির উল্লেখ করেছেন। দর্শক, ইরান প্রায় হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ১২০ থেকে ১৫০টি অয়েল ট্যাঙ্কার চলাচল করে, এবং সেখান থেকে যদি পার ব্যারেলে $১ করেও ট্যাক্স নেয় বা টোল নেয়, সেটি ইরানের জিডিপিতে বছরে যোগ করবে প্রায় $৯৬ বিলিয়ন। ইরানের জিডিপি প্রায় $৪০০ বিলিয়ন। আরও $১০০ বিলিয়ন যদি যোগ হয়, জিডিপি দাঁড়াবে $৫০০ বিলিয়ন। এটি কিন্তু ইরানের টোটাল জিডিপির প্রায় ২০ ভাগ হয়ে দাঁড়াবে তখন, এবং এটি যদি ইরান করতে পারে, সেক্ষেত্রে ইরানের নিশ্চিত আয় থাকবে বছরে $১০০ বিলিয়ন শুধুমাত্র এই হরমুজ প্রণালী দিয়ে। এই বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন মুজতবা আলী খামেনি। চলে যাচ্ছি আমাদের পরের সংবাদে। যুদ্ধের প্রভাবে ইরানের আবার ইতিবাচক আবহাওয়া ফিরছে বলে জানিয়েছে বিবিসির এক সাংবাদিক। বিবিসি তাদের রিপোর্টে বলেছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে দাবি করেছেন বিবিসির সাংবাদিক সোয়াস আদারদাম। তিনি বলেন, বিষয়টি শুধু এই নয় যে ইরান বিশ্বের শক্তিশালী সামরিক শক্তিগুলোর হামলার মুখেও টিকে আছে, বরং এর বাইরেও ইসলামিক রিপাবলিকের সংস্করণ ২ এর ফলে ইরান হয়তো আগের চেয়ে আরও বেশি স্থিতিশীল হয়ে উঠছে। একই সঙ্গে আগের নিস্তেজ হওয়া সামরিক ভিত্তি বা সামাজিক ভিত্তি যুদ্ধের প্রভাবে আবার নতুন করে উদ্দীপনা ও মনোবল ফিরে পেয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, এই পরিস্থিতি অনেককে ইরানের ১৯৮০-র দশকের কথা মনে করিয়ে দিচ্ছে, যে সময় দেশটি বিপ্লব পরবর্তী উত্তেজনা ও যুদ্ধের আবহে ছিল এবং সমাজে দারুণ রাজনৈতিক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গতকাল রাতে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল, কিন্তু পরে
পাকিস্তান হস্তক্ষেপ করে থামিয়ে দেয়। অর্থাৎ ইরান কিন্তু লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার খুব কাছাকাছি ছিল, কিন্তু যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করে ইরানকে থামায়। দর্শক, সর্বশেষ যে খবরটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে দক্ষিণ লেবাননের তেল তাকলা ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। আমরা আপনাদেরকে সেই ইমেজটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দক্ষিণ লেবাননের তেইর তাকলা ইসরায়েলি বিমান হামলার একটি ছবি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। লেবানন, ইরান ও গাজা উপত্যকা জুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার নিউ ইয়র্কের রাস্তা জুড়ে জড়ো হয়েছিলেন শত শত বিক্ষোভকারী। আমরা নিউ ইয়র্কে বিক্ষোভকারীদের এই বিক্ষোভটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, দেখছিলেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ইরান, লেবানন এবং গাজার বিরুদ্ধে চালানো যুদ্ধ এবং গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল। চলে যাচ্ছে পরের সংবাদে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্টের জন্য পরাজয়ের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে স্পেনের প্রভাবশালী পত্রিকা এল পাইস। তারা বলেছে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ভারী মূল্য দিতে হয়েছে। মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে গিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্রের বাস্তব অর্জন খুবই সীমিত বলে তারা মন্তব্য করেছে, কারণ হরমুজ প্রণালী পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে আসেনি এবং ইরানের পারমাণবিক কর্মসূচিও থামানো যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো অক্ষত রেখে এবং শক্ত অবস্থান থেকে আলোচনায় গিয়ে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সামরিক ব্যয়, অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক ভাবমূর্তির ক্ষতির মুখে পড়েছে। আমরা সেই প্রতিবেদনটির ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্টের জন্য পরাজয়ের চেয়েও খারাপ বলে মন্তব্য করা স্পেনের প্রভাবশালী পত্রিকা এল পাইসের সেই প্রতিবেদনটির ছবি। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইরানকে ভদ্র ভাষায় জাহাজ থেকে টোল বা টাকা নিতে নিষেধ করলেন ট্রাম্প। ট্রাম্প সম্প্রতি তার এক এক্স পোস্টে বা তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল মিডিয়াতে তিনি এক পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন, খবর পাওয়া যাচ্ছে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলবাহী জাহাজগুলো থেকে ফি নিচ্ছে। এটা যেন না করে, আর যদি করে থাকে তাহলে এখনই তা বন্ধ করা উচিত। আমরা মার্কিন প্রেসিডেন্টের সেই পোস্টটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ট্রাম্পের সেই পোস্ট, যেখানে তিনি ইরানকে হরমুজ প্রণালী থেকে টোল নিতে নিষেধ করছেন। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। পরবর্তী সংবাদটি ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এর আগেও এ ধরনের অনেক সংবাদ কিন্তু পশ্চিমা গণমাধ্যম প্রকাশ করেছে, যা পরবর্তীতে মিথ্যা বা ভুল বলে প্রমাণিত হয়েছে। ইরান এখনো এই বিষয়ে কিছু স্বীকার করেনি। যদি তারা এ ধরনের কিছু স্বীকার করে, আমরা আপনাদেরকে জানাবো। আমাদের পরের সংবাদটি হচ্ছে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর খবরটি সত্যি নয়।
আর লেবাননের বিষয়ে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে। অর্থাৎ ইরানের তাসনিম নিউজ এজেন্সি যেটা বলছে সেটি যদি আমরা সহজভাবে বলি সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাধ্য করবে লেবাননে হামলা থামাতে কিংবা যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত ইরানি প্রতিনিধি দল এই আলোচনায় পৌঁছাবে না বা আলোচনায় বসবে না। এই বিষয়টি কিন্তু তাসনিম নিউজ এজেন্সি পুনরায় বলল এবং তারা বলল যে এখনো পর্যন্ত ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দল পৌঁছায়নি। যেটি এর আগের সংবাদে আপনাদেরকে বলা হয়েছিল যে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাগের গালিবাফ যিনি ইরানের স্পিকার। তারা এতক্ষণে পৌঁছে গেছেন বলে দাবি করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, সেটি কিন্তু মিথ্যা বলে দাবি করছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। এছাড়া একটি বিস্ফোরক টুইট করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, দুঃখিত, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি তার পোস্টে বলেছেন, ইসরায়েল একটি অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। যখন ইসলামাবাদে শান্তি চুক্তির কথা হচ্ছে তখনও তারা গাজা, ইরান এবং এখন লেবাননে নিরীহ মানুষ হত্যা করছে ও রক্তপাত ঘটাচ্ছে। ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পেতে যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ক্যান্সারের মতো এই রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে জ্বলে ওঠে। তার এই মন্তব্যের জেরে ইসরায়েলি গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে সেই মন্তব্যটি দেখানোর চেষ্টা করছি বা সেই পোস্টটি দেখানোর চেষ্টা করছি। দেখছেন খাজা মোহাম্মদ আসিফের সেই এক্স পোস্টটি। দর্শক, যদিও খাজা মোহাম্মদ আসিফকে নিয়ে অনেক কিছু অনেকে বলতে পারবেন, তিনি তার দল সেনাবাহিনীর সাথে সমঝোতা করে ক্ষমতায় এসেছে এবং পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে জেলে পুরে তার দল ক্ষমতায় এসেছে। তারপরও এই ধরনের কথা কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই প্রশংসনীয়। যেখানে ইসরায়েলকে একটি অশুভ শক্তি বলা হচ্ছে মানবতার জন্য অভিশাপ এবং বলা হচ্ছে তারা রক্তপিপাসু, শান্তি চুক্তির মধ্যেও তারা রক্তের নদী বইয়ে দিচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে ক্যান্সার এবং যারা এই রাষ্ট্রটিকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে বলা হচ্ছে যে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। কেমন লাগলো আপনাদের এই পোস্টটি কমেন্টে জানাতে পারেন দর্শক। চলে যাচ্ছি আমাদের পরের সংবাদে। পরবর্তী সংবাদটি হচ্ছে এই পোস্টের খাজা মোহাম্মদ আসিফের এই পোস্টের প্রতিবাদে মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, শিশু হত্যাকারী, নারী হত্যাকারী নেতানিয়াহুর দপ্তর অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি প্রতিবাদ প্রকাশিত হয়েছে। ইসরায়েলকে ধ্বংস করার বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত আপত্তিকর। কোনো সরকারের কাছ থেকে এমন বক্তব্য সহ্য করা যায় না, বিশেষ করে যারা শান্তির মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের দাবি করে, জানিয়েছে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর দপ্তর। আমরা সেই পোস্টটি আপনাদের জন্য শেয়ার করছি। দেখছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহুর দপ্তরের সেই পোস্টটি। দর্শক, আমরা আমাদের পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। আজ ছিল ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক প্রকাশের ৪০তম দিন। বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় মুসলিম দেশগুলোতে যেটা আমরা চল্লিশা বলে থাকি, আজকে সেই চল্লিশা ছিল। তার জন্য ইরানের প্রচুর মানুষ জড়ো হয়েছিল। তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে শোক জানিয়ে বিদায় জানাচ্ছিল। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। আমরা আপনাদেরকে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন ইরানের মানুষ জড়ো হয়ে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি কিছুদিন আগেই শহীদ হয়েছেন, তার মৃত্যুর ৪০তম দিনে শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তারা হাজির হয়েছে। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলার খবর স্পষ্টভাবে অস্বীকার করেছে। তারা জোর দিয়ে জানিয়েছে যুদ্ধবিরতি চলাকালীন ইরানি বাহিনী এমন কোনো অভিযান চালায়নি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যদি এসব হামলার খবর সত্য হয়ে থাকে তবে এটি নিশ্চিতভাবে জায়নবাদী ইসরায়েল বা আমেরিকার কাজ। ইরান কোনো হামলা চালালে তা সাহসের সাথে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানিয়েছে প্রেস টিভি। আমরা সেই বিবৃতির একটি স্যাম্পল ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হিজবুল্লাহ আজ ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থান এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। লেবানন থেকে ছোড়া রকেটের কারণে পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। সংবাদটি জানিয়েছে আনাদুল এজেন্সি। আমরা আপনাদের সাথে সেই সাইরেনের ভিডিও এবং হামলার পরে ইসরায়েলের যে পরিস্থিতি সেটি ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। শুনছিলেন হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলে যেই সাইরেনগুলো বেজে ওঠে তার সরাসরি একটি ফুটেজ। এই সাইরেনগুলো কিন্তু একটা আতঙ্ক তৈরি করে ইসরায়েলিদের মধ্যে। তারা কিন্তু ঘুমের মধ্য থেকে লাফে উঠে দ্রুত বাংকারে চলে যায় এবং এটা কিন্তু বারবার ঘটতে থাকে এবং এটি আহ, ইসরায়েলের ভেতরে এক ধরনের আতঙ্ক বা একটা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করে, যা ইসরায়েলি শিশুদের মানসিক বিকাশে খুব সমস্যা তৈরি করে। এবং লেবানন বা ইরান তারা কিন্তু এখন যে স্ট্র্যাটেজি নিয়েছে, কিছুক্ষণ পর পরে সারা দিন জুড়ে এবং সারা রাত জুড়ে এই ধরনের মিসাইল হামলা চলে এবং সারাক্ষণই ইসরায়েলিদের সকল কাজ ফেলে বাংকারে লুকিয়ে থাকতে হয় কিংবা বের হওয়ার সাথে সাথে আবার বাংকারে চলে যেতে হয়। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আনাদুল এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৫২টি শহর ও এলাকায় এই হামলা চালিয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে সারাইয়ের শহরে, যেখানে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছে। এছাড়া বুর্জ কালাউবিতে হামলায় ৪ জন প্যারামেডিক মৃত্যুবরণ করেছেন। আমরা প্রতিবেদনের ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন, গত ২৪ ঘন্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হওয়া সংক্রান্ত লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। আনাদোলু এজেন্সি আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবুতে তেল, গ্যাস শোধনাগার, পেট্রোকেমিক্যাল এবং বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। ইস্ট ওয়েস্ট পাইপলাইন পাম্প স্টেশন, মুনিফা এবং কুরাইস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোয় দৈনিক তেল উৎপাদন ক্ষমতা ৬ লাখ ব্যারেল কমে গিয়েছে। সাপার্ট, রাস তানুরা এবং সামারেফ সহ প্রধান শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এলপিজি এবং এলএনজি রপ্তানি ব্যাহত হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে বাজারে জ্বালানি সংকট আরও গভীর হতে পারে এবং তেলের দাম অস্থিরতা তৈরি হতে পারে। আমরা আনাদুল এজেন্সির প্রতিবেদনের সেই ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধের সময় চীন গোপনে ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার জন্য চাপ দিয়েছে, যার মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের কাছে কূটনৈতিক সুবিধা আদায়ের সুযোগ পেয়েছেন।
বেইজিংয়ের মূল লক্ষ্য হচ্ছে আসন্ন শীর্ষ সম্মেলনের আগে নিজেদের অবস্থান শক্তিশালী করা। ধারণা করা হচ্ছে সেখানে শি জিনপিং ট্রাম্পকে চীনের এই অবস্থানের দিকে টানার চেষ্টা করবেন যে তাইওয়ান একটি বিচ্ছিন্ন প্রদেশ যা শেষ পর্যন্ত মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া উচিত। অর্থাৎ দর্শক, চীন কিন্তু ইরান সংকটকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সুনজরে এসে শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ান দখল করার পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে। চীন চাইছে তাইওয়ানে যখন সে অভিযান চালাবে তখন যেন মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কোনো অভিযান না চালায় বা পদক্ষেপ না নেয়। দর্শক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী সংবাদে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির জানিয়েছেন দখলদার সেনাবাহিনী বর্তমানে যুদ্ধাবস্থায় রয়েছে এবং তারা কোনো যুদ্ধবিরতির মধ্যে নেই। বর্তমানে লেবানন সেক্টরটি তাদের প্রধান যুদ্ধক্ষেত্র এবং এখানে লড়াই অব্যাহত থাকবে। সেনাপ্রধান আরও জানায়, ইরানের সাথে বর্তমান যুদ্ধবিরতি চললেও তারা যে কোনো মুহূর্তে অত্যন্ত কঠোরভাবে সেগুলো পুনরায় যুদ্ধ শুরু করবে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে যে হিজবুল্লাহ তাদের সামরিক কর্মকাণ্ড অ্যাম্বুলেন্সে ব্যাপক ব্যবহার করছে। তাদের দাবি অনুসারে চিকিৎসা স্থাপনা ও অ্যাম্বুলেন্সের এই অপব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। দখলদার সেনাবাহিনীর প্রধান আরও জানিয়েছে যে এই অজুহাতে তারা অ্যাম্বুলেন্সে হামলা অব্যাহত রাখবে। দর্শক, এখানে খুব কনফ্লিক্টিং একটা বিষয় চোখে পড়ছে। ইসরায়েল বলছে যে অ্যাম্বুলেন্সে করে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের কিংবা তাদের নেতাদের পরিবহন করছে। তারা এজন্য অ্যাম্বুলেন্সে হামলা করছে। ঠিক একই যুক্তি তারা দিয়েছিল যখন তারা গাজায় হামলা করেছিল। তারা গাজার স্কুলগুলোতে হামলা করে বলেছিল সেখানে হামাস লুকিয়ে আছে। গাজার হাসপাতালগুলো মাটির সাথে মিশিয়ে দিয়ে চিকিৎসকদের হত্যা করে বলছিল যে এখানে হামাস লুকিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে ধরেও নিই একজন হামাস সদস্য সেখানে লুকিয়ে আছে, তার জন্য কি পুরো একটি হাসপাতাল, পুরো একটি স্কুল উড়িয়ে দেওয়া সম্ভব? আজকে এই হামাস সদস্যটি যদি আ ইসরায়েলের কোনো স্কুলে যেয়ে লুকিয়ে থাকতো, ইসরায়েল কি সেই স্কুলে বোমা হামলা করে পুরো স্কুলটি শত, শত শিশুকে হত্যা করতে পারত? কিংবা ইসরায়েলের কোনো হাসপাতালে যদি হামাস সদস্য লুকিয়ে থাকতো, ইসরায়েল কি সেই হাসপাতালে হামলা করে নবজাতক শিশু, বৃদ্ধ, অসুস্থ নারী, আ যে সকল শিশু লাইফ সাপোর্টে আছে, ইনকিউবেটরে আছে, তাদের উপরে হামলা করতে পারত ইসরায়েল? কখনোই না। তারা যদি নিজেদের মানুষ হতো তাহলে কখনোই করত না। কিন্তু লেবাননে তারা এটি করছে, ইরানে এটি করছে, তারা এখন এর আগে তারা গাজায় করেছে। এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে বিশ্ব মানবতার সামনে। কিন্তু এ বিষয়ে কেউ কথা বলছে না। কথা বলছে আমাদের মতো যারা ছোট, ছোট ইউটিউবিং আ সেক্টরে আছে, ছোটখাটো চ্যানেল যারা তারাই। দর্শক, আমাদের কাছে একটি ভিডিও এসেছে ইসরায়েলি বিমান হামলার পরে দক্ষিণ লেবাননের নাবাতিয়ায় অবস্থিত হাবু সাইবের বর্তমান অবস্থা। আমরা ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করছি। দর্শক, দেখছিলেন দক্ষিণ লেবাননে নাবাতিয়ায় অবস্থিত হাবু সাইবের অবস্থা। একটিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এছাড়া প্রেস টিভি, ইরানের গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে ফ্রান্স থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে নতুন ফ্রিডম ফ্লোটিলার একটি অংশ। তারা ভূমধ্যসাগরের তীরবর্তী অন্যান্য অংশের সাথে যোগ দিয়ে গাজার দিকে অগ্রসর হবে। আমরা ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করছি। এই ফ্লোটিলাগুলো গাজা অবরোধ ভাঙার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে। যখন মুসলিম দেশগুলো বসে আছে হাতের ওপর হাত গুটিয়ে, তখন কিন্তু বিভিন্ন খ্রিশ্চান এবং ভিন্ন ধর্মাবলম্বী দেশগুলো এবং তাদের নাগরিকরা জাহাজ নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে গাজায় চলে যাচ্ছে, চেষ্টা করছে ইসরায়েলের অবরোধ ভাঙতে। যদিও তারা শতভাগ সফল হচ্ছে না, তাদেরকে আটক করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। ইসরায়েলের মতো একটি নির্যাতনকারী দেশের জেলখানায় তাদেরকে থাকতে হচ্ছে। তারা কিন্তু নিজেদের আরাম, আয়েশ এবং বিলাসী জীবন ছেড়ে এই মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে শুধুমাত্র মানবতার খাতিরে এই ত্রাণগুলোকে গাজার মানুষের হাতে তুলে দিতে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
আল জাজিরা তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিবর্গের জন্য ইসলামাবাদের সেরেনা হোটেলে থাকা এবং আলোচনার জন্য বরাদ্দ করেছে পাকিস্তান। আগামীকাল থেকে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে সেরেনা হোটেলের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মেলন উপলক্ষে পাকিস্তান সরকার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ৯ ও ১০ এপ্রিল ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে এবং গোটা এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রেড জোন হিসেবে পরিচিত ওই এলাকাটি পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত কর্মকর্তাদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আমরা তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিবর্গের জন্য ইসলামাবাদের সেরেনা হোটেল এবং তার আশেপাশের অবস্থা। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা মধ্যপ্রাচ্যে তাদের বাহিনী এবং মিত্র আরব দেশগুলোর জন্য শত শত ইন্টারসেপ্টর মিসাইল ও প্ল্যাটফর্ম সরবরাহ করবে। বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের এই উদ্যোগ নতুন করে মধ্যপ্রাচ্যে সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। দর্শক, যখন আমরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছি, যখন আমরা স্বপ্ন দেখছি যে মধ্যপ্রাচ্যে একটি শান্তি ফিরে আসবে, মধ্যপ্রাচ্য স্থিতিশীল হবে, তখন ব্রিটেনের নতুন করে তার মিত্র অর্থাৎ আরব দেশগুলোতে মিসাইল এবং ইন্টারসেপ্টর লঞ্চ প্যাড পাঠানো ইঙ্গিত দেয় তারা বৃহৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমরা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ১৯৭০-এর পর, সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৭০-এর পর হবে, নতুন করে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদান নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে চালু করেছে। অর্থাৎ কেউ নিবন্ধন করতে চাক বা না চাক, তাকে কিন্তু নিবন্ধন করতে হবে এবং তার স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার সবচাইতে ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বড় ধরনের যুদ্ধের। ইরানকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ইরান এই বিষয়গুলো ভালো করেই জানে। তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তারা যদি প্রস্তুত না থাকে, এবার কিন্তু তাদেরকে অনেক বড় ধরনের মূল্য দিতে হবে। কারণ তাদের যে যুদ্ধের গেম চেঞ্জার অস্ত্রটি ছিল শাহেদ 135, যেটি দিয়ে তারা $২০,০০০ একটি ছোট ড্রোন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মিলিয়ন ডলারের মিসাইল ধ্বংস করত, যেগুলো ড্রোনগুলোকে ধ্বংস করতে আসতো। এছাড়া এই ড্রোনগুলো সরাসরি আঘাত এনেছে অনেক বিলিয়ন ডলারের রাডারে, বিলিয়ন ডলারের লঞ্চ প্যাডে এবং সামরিক ঘাঁটিগুলোতে। যার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় ১৩টি ঘাঁটি পুরোপুরি ব্যবহার অযোগ্য হয়েছে এবং মার্কিন সৈন্যরা বাধ্য হয়েছে ঘাঁটি ছেড়ে হোটেলে গিয়ে উঠতে নিজেদের জীবন বাঁচানোর জন্য। সেই শাহেদ 135 ড্রোনটি কিন্তু এখন অনেক বেশি পরিচিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে এবং তারা এটি মোকাবেলায় আরো সস্তা কোনো ব্যবস্থা আনার চেষ্টা করছে। তাই ইরানের উচিত হবে যেভাবেই হোক, যে করেই হোক, তার লেভারেজ ধরে রাখতে। সে হয়তোবা এবার এই ধরনের ড্রোন দিয়ে পরবর্তী যুদ্ধে খুব বেশি সুবিধা করতে পারবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর তিফেন ঘাঁটিতে একাধিক প্রিসিশন রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে প্রতিরোধ যোদ্ধারা নিখুঁত নিশানায় দখলদার সেনাবাহিনীর ঘাঁটিতে আঘাত হানছে। আমরা আপনাদের জন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি।
দর্শক দেখছিলেন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর তিমেন ঘাঁটিতে প্রিসিশনভাবে রকেট হামলা করেছিল তার ভিডিও ফুটেজ। আ আমাদের কাছে দক্ষিণ লেবাননের সাহারিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলার ফলে যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে তার ভিডিও ফুটেজটি রয়েছে। আমরা সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন লেবাননের আ যুক্তরা ইসরায়েলের বিমান হামলার পর লেবাননের পরিস্থিতি। এটি দক্ষিণ লেবাননের সাহারিয়া এলাকার চিত্র, যেখানে ইসরায়েলি বোমা হামলার পরে ব্যাপক ধ্বংসযজ্ঞের আ ভিডিও ভাইরাল হয়েছে। দর্শক চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। দ্য গ্লোবাল আই সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল আই জানিয়েছে, ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে আলোচনার জন্য ইরানের কোনো প্রতিনিধি দল এখনো পর্যন্ত ইসলামাবাদে যায়নি। ইরান পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছে যে লেবানন যদি এই যুদ্ধবিরতির অংশ না হয় তবে ইরানের টিম ইসরায়েলে যাবে না। একটি ইরানি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করছে এবং ইসরায়েল তাদের হামলা অব্যাহত রাখছে ততক্ষণ আলোচনা স্থগিত থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। ইরান শেষ পর্যন্ত এই বৈঠকে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া আনাদুল এজেন্সি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা দাবি করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক টেলিফোন আলাপ করেছেন। ফোন আলাপে দুই নেতা যুদ্ধবিরতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরদোয়ান জানান তুরস্ক তার সহযোগীদের নিয়ে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করছে। তিনি আসন্ন আলোচনাকে স্থায়ী শান্তির জন্য ব্যবহারের আহ্বান জানান এবং শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করেন। তিনি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান এবং মধ্যপ্রাচ্যে সংলাপ ও সাধারণ বিবেচনাবোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। দর্শক চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। আল জাজিরা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন লেবাননে ইসরায়েলি হামলা হওয়া উচিত ছিল না এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, লেবানন রাষ্ট্রকে দুর্বল করা এবং সাম্প্রতিক উত্তেজনা উস্কে দেওয়ার পরিণাম হবে হিজবুল্লাহকে আরও শক্তিশালী করা। তিনি আরো বলেন, ইসরায়েলকে অবশ্যই লেবাননের বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন দখল করা থেকে বিরত থাকতে হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মতে, যুদ্ধবিরতি নিয়ে হতাশ ইসরায়েলি সরকারের বলির পাঠা হিসেবে লেবাননকে ব্যবহার করা মোটেও উচিত হবে না। দর্শক, ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন বা ইসরায়েলকে জানিয়ে দিয়েছেন যে, তোমরা এই যুদ্ধবিরতির ফলে তোমাদের যে ডিপ্রেশন আছে, যে হতাশা আছে, সেটার রিফ্লেকশনটা যেন আ লেবাননে না করো। অর্থাৎ লেবাননকে বলির পাঠা বানানো উচিত হবে না। আমরা এই যুদ্ধের পর দেখতে পাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো, যারা এতদিন ইসরায়েলের সকল অন্যায়কে বৈধতা দিয়ে আসছিল, তারাও ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্য করছে বা আওয়াজ তুলছে। এছাড়া ওয়াল্লা নিউজ এবং মারিফ ইসরায়েলি সংবাদপত্র জানিয়েছে, ইসরায়েলে গতকাল প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে ৪৬% ইসরায়েলি মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে জয়ী হতে পারেনি। এর বিপরীতে মাত্র ২২% নাগরিক এই সংঘাতকে বিজয় হিসেবে দেখছে। জরিপে অংশ নেওয়া ৬৩% ইসরায়েলি যুদ্ধের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং ৪৩% ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছে। যুক্তরাষ্ট্র পরিচালিত এক জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে ৩৪% মার্কিন নাগরিক মনে করে যুক্তরাষ্ট্র যুদ্ধে জিতেছে আর ১৪%-এর মতে ইরান বিজয়ী হয়েছে। তবে ৩৪% মনে করছে কোনো পক্ষই স্পষ্ট জয় পায়নি। পশ্চিমা দেশগুলোর মধ্যে ফ্রান্সে ইরানের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে। ওডোসা ব্যাকবোনের জরিপ অনুযায়ী ৫৮% ফরাসি নাগরিক মনে করে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে। আল জাজিরা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সেখানে লেবাননে আলোচনার নামে ধ্বংসযজ্ঞ জারি রাখবে ইসরায়েল বলে মন্তব্য করেছেন একজন ফিলিস্তিনি বিশ্লেষক। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহাদা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েলের জন্য চরম সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে। তার মতে দখলদার ইসরায়েল মূলত লেবাননের সাথে কোনো ধরনের কূটনীতি বা আলোচনায় মোটেও আগ্রহী না। বিশ্লেষক শাহাদা সতর্ক করে বলেন, ইসরায়েল আসলে স্বাভাবিকীকরণের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করতে চায়। অর্থাৎ একদিকে তারা লেবানন সরকারের সাথে আলোচনার নাটক করবে, অপরদিকে দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসন ও যুদ্ধ অব্যাহত রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে এই কৌশলটি লেবানন সরকারের জন্য সুবিধাজনক হতে পারে, কারণ এর মাধ্যমে তারা হিজবুল্লাহর প্রভাব কমিয়ে আনার সুযোগ খুঁজছে। সূত্র আল জাজিরা। এছাড়া স্পুটনিক একটি ভিডিও প্রকাশ করেছে, লেবাননে হিজবুল্লাহ ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক সরঞ্জামে হামলা চালিয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মার্গালিয়ট বসতি এলাকার সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক সরঞ্জাম ধ্বংস করতে হিজবুল্লাহ এফপিভি ড্রোন ব্যবহার করছে। আমরা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন লেবাননে হিজবুল্লাহ ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক সরঞ্জামের হামলার ভিডিও ফুটেজ। এটি ইসরায়েলি একটি লক্ষ্যবস্তু। ড্রোনটি কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ড্রোনটি ঠিক যে ইসরায়েলি সাঁজোয়া যানের ওপরেই আঘাত করলো এবং তার পাশেই কিন্তু ছিল একজন ইসরায়েলি সৈনিক। দর্শক, এই ধরনের হামলায় পরিষ্কার দেখা যাচ্ছে সাঁজোয়া যানের ওপরে সরাসরি ড্রোন আঘাত করছে এবং যানের পাশেই রয়েছে একজন সৈনিক। পরবর্তীতে দেখা যাবে যে ইসরায়েল অস্বীকার করবে যে তাদের কোনো সৈনিক নিহত বা আহত হয়নি। একটি গাড়ি যদি ড্রোন হামলায় উড়ে যায়, ধ্বংসস্তূপে পরিণত হয়, সেখানে পাশে অবস্থিত মানুষের কি অবস্থা হতে পারে এটি সহজেই অনুমান করা যায়। কিন্তু দেখা যাবে যে ইসরায়েল এটি অস্বীকার করবে। এছাড়া আমাদের কাছে আরেকটি ভিডিও ফুটেজ এসেছে, ইরানের সাথে আলোচনায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। ইরান কিন্তু জেডি ভ্যান্সকে চেয়েছিল আলোচনার জন্য। মার্কিন আ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যারা আলোচনা করছিলেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে তারা ইসরায়েলের চর কিংবা ইসরায়েলের উম কি বলবো মিত্র বা ইসরায়েলের পোষা বলে মন্তব্য করেছিল এই ধরনের একটি, এবং তারা বলেছে তাদের সাথে আলোচনা করে কোনো লাভ হয় না। তারা আলোচনা শেষ করে নিজেদের মতো করে উদ্ভট সব সিদ্ধান্ত দিয়ে চলে যান। তাই তারা চেয়েছিল জেডি ভ্যান্স যেন আলোচনায় আসেনি। তিনি কিন্তু এবার সরাসরি যাচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি ও অবকাঠামোতে হিজবুল্লাহর বহুমুখী হামলা জোরদার হয়েছে। হিজবুল্লাহ একটি বিবৃতি প্রকাশ করেছে, তাই সেখানে তারা বলেছে তারা তাদের শেষ নিঃশ্বাস এবং শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ, লড়াই এবং হামলা অব্যাহত রাখবে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দ্য ক্রেডল সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা দাবি করেছে হিজবুল্লাহ তাদের সর্বশেষ বিবৃতিতে ইসরায়েলি সামরিক সম্পদ এবং অবকাঠামো লক্ষ্য করে একাধিক ফ্রন্টে সমন্বিত অভিযানের কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ লেবাননের রাশাফ এবং ইয়ারুনের উপকণ্ঠে সেনা সমাবেশের ওপর রকেট হামলা, সেই সাথে কামিয়ালে সামরিক অবকাঠামোর ওপর হামলা। বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বসতি এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক ফ্রন্টে জোরদার সমন্বিত অভিযানের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে কিরিয়াত শামোনা, মেতুলা, মার্গালিট, মিসগাফ, আমা এবং দোভেবে বারবার রকেট হামলা অন্তর্ভুক্ত।
যার কয়েকটিকে খুব অল্প সময়ের ব্যবধানে একাধিকবার আঘাত হানা হয়েছে। ফ্রন্টলাইনের অবস্থানগুলোতে একটানা হামলার পাশাপাশি হিজবুল্লাহ তাইবেহ এলাকায় একটি হামভি সামরিক যানে সরাসরি ড্রোন আঘাত হানার ঘোষণাও দিয়েছে। রকেট ফায়ার এবং অ্যাটাক ড্রোনের সমন্বয়ে পরিচালিত এই অভিযানগুলো মূলত যুদ্ধবিরতি লঙ্ঘনের চলমান প্রক্রিয়ার একটি অংশ। এর মাধ্যমে হিজবুল্লাহ সক্রিয় সেনা মোতায়েন এবং লজিস্টিক বা সরবরাহ অবকাঠামো উভয়কেই লক্ষ্যবস্তু করার জোরালো প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। এছাড়া আমাদের হাতে সর্বশেষ যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আলোচনার জন্য দুইটি পূর্বশর্তের কথা জানিয়েছেন। এক, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং দুই, আলোচনা শুরুর আগে ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেয়া। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই দুইটি বিষয় পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। গালিবাফের দাবি অনুসারে এই শর্তগুলো উভয় পক্ষের মধ্যে আগে থেকেই সমঝোতার অংশ হিসেবে ছিল, যে এখনো বাস্তবায়িত হয়নি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং এই শর্তগুলো পূরণ না হওয়ায় ইসলামাবাদের শান্তি আলোচনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আপনাদের জন্য গালিবাফের সেই পোস্টটি আমরা শেয়ার করছি। তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ দিয়ে ইরানের তেল বিক্রির যে টাকাগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে রেখেছে সেগুলোকে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে আলোচনা শুরুর জন্য, এবং লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করা হবে এবং যুদ্ধবিরতি অংশ হিসেবে লেবাননে ইসরায়েলের সকল হামলা বা সকল যুদ্ধাপরাধ, হত্যাকাণ্ড, গণহত্যা বন্ধ করতে হবে। যদি এই দুটি শর্ত পূরণ না করা হয় তাহলে ইরান কিন্তু আলোচনায় বসবে না। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অলরেডি কিন্তু ইরানে পৌঁছে গিয়ে বা মাফ করবেন ইসলামাবাদে পৌঁছে গিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু দর্শক ইঙ্গিত দিচ্ছে যে ইরান যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে এবং তারা যুদ্ধবিরতির শর্তগুলো নির্ধারণ করার মতো অবস্থায় রয়েছে। এছাড়া আমাদের কাছে আরো একটি ভিডিও এসেছে যেখানে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, লেবাননে যেন আরেকটি গাজা তৈরি না হয় তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা আপনার জন্য ভিডিওটি শেয়ার করছি। পেদ্রো সানচেজ কিন্তু বলেছেন লেবাননে যেন আরেকটি গাজার মতো অবস্থা তৈরি না হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং তিনি আরো বলেছেন ইউরোপকে একটি সেনাবাহিনী তৈরি করতে হবে। এই সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন বা প্রভাবমুক্ত হবে এবং এই সেনাবাহিনী ১০ বছর পরে বা ২ বছর পরে নয়, সেটি এখন থেকেই শুরু করতে হবে। এছাড়াও এই মুহূর্তের সর্বশেষ যে সংবাদগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কলম্বিয়ার ওপর ১০০% শুল্ক আরোপ করেছে ইকুয়েডর। মাদক পাচার ও সীমান্ত নিরাপত্তা মোকাবেলায় কলম্বিয়ার ব্যর্থতার কারণে ইকুয়েডর সরকার কলম্বিয়া থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কলম্বিয়ার সরকারের সেই ঘোষণাপত্রটি। এছাড়াও আরেকটি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আজ দক্ষিণ লেবাননের নাবাতিয়ায় ইসরায়েলি হামলা ঘটেছে। সেই হামলার ফুটেজটি আমাদের কাছে এসেছে। আমরা আপনাদের জন্য সেই ফুটেজটি দেখানোর ব্যবস্থা করছি। দেখতে পাচ্ছেন দক্ষিণ লেবাননের নাবাতিয়ায় ইসরায়েলি ব্যাপক বোমা হামলা এবং সেই ধ্বংসযজ্ঞের সরাসরি চিত্র। দর্শক এছাড়াও আল জাজিরাকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উইটকফ এবং কুশনারকে ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন। এছাড়াও আরেকটি সংবাদ রয়েছে, আদালতের কাছে দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ অন্তত ২ সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বর্তমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট গোপন নিরাপত্তা ও কূটনৈতিক কারণ আছে। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২০ সাল থেকে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং ঘুষের অভিযোগে বিচার চলছে। দর্শক আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে যুদ্ধাপরাধী নেতানিয়াহু যখনই তার অপরাধের জন্য, তার ঘুষ, বিশ্বাসঘাতকতা সংক্রান্ত বহু কেলেঙ্কারির জন্য খোদ ইসরায়েলের আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু হয়, তিনি কিন্তু একটি যুদ্ধ শুরু করেন এবং বলেন যে যুদ্ধ চলাকালীন সময়ে আমার পক্ষে যুদ্ধ ছেড়ে এই বিচার কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব নয়। যদিও মোটামুটি ইসরায়েলের এখন সবাই জানে যে নেতানিয়াহু বিচার এড়িয়ে যাওয়ার
সর্বোচ্চ চেষ্টা করছেন এবং প্রতিবারই তিনি বিচার বা আদালতে যেন হাজির হতে না হয় তার জন্য নতুন করে যুদ্ধ শুরু করেন। ২ সপ্তাহ যুদ্ধবিরতি হয়েছে ইরানের সাথে। তিনি এখন আবার মামলাটি শুরু হয়েছে। তাৎক্ষণিক তিনি মামলার প্রসিকিউটর বা আদালতে অনুরোধ করেছেন যেন ২ সপ্তাহের জন্য এটি পিছিয়ে দেয়া হয়। অর্থাৎ ২ সপ্তাহ পরে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করবে। সেটি ইরানেও হতে পারে, আ লেবাননে হতে পারে কিংবা গাজায় হতে পারে কিংবা নতুন কোনো লক্ষ্যের জন্যও হতে পারে। দর্শক চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে আ তাদের টাইমসের এক বিশ্লেষণে জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২২ টি স্কুল এবং ১৭ টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও অনেক ভয়াবহ। রেড ক্রিসেন্টের ভাষ্যমতে এখন পর্যন্ত ৭৬৩ টি স্কুল এবং ৩১৬ টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। হামলায় ৩টি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ৪৮টি ত্রাণবাহী যানবাহনও আক্রান্ত হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ করে তেহরানে চালানো এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫৪ জন শিশু এবং উল্লেখযোগ্য সংখ্যক স্বাস্থ্যকর্মী রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে ইরানে মোট নিহতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে গেছে। অবকাঠামোগত এই ধ্বংসযজ্ঞের ফলে শুধুমাত্র তেহরান প্রদেশেই প্রায় ৮,৬০০ মানুষ জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আমাদের কাছে সর্বশেষ যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে আ রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরে রুশ তেল প্ল্যাটফর্মে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ব্যবহৃত ড্রোনগুলো স্টারলিংকের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গেছে। এই প্ল্যাটফর্মগুলোতে হালকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও হামলা ঠেকানো যায়নি। আমরা হামলার ভিডিও ফুটেজটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক দেখছিলেন রাশিয়ার অয়েল প্ল্যাটফর্মে ইউক্রেনের ড্রোন হামলার ভিডিও ফুটেজ। দর্শক এরই মাধ্যমে আমাদের সর্বশেষ সংবাদটিও শেষ হয়ে গেল। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য। আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।